অরিত্রকের কাছে আসবো। অরিত্র, ভয়ঙ্কর অবস্থা, প্রতিদিন যোগ্য অযোগ্য রাস্তায় চুল ছিঁড়ছে। দাগিদার তালিকা এখনো পর্যন্ত পুরো প্রকাশ করতে পারেনি এসএসসি, তার সংখ্যাটা অনেক বড় সিবিআই তথ্য ধরলে। অথচ এই সমস্ত বিষয়, এই সমস্ত ইস্যুগুলো কোথাও কোনো গুরুত্ব নেই। এরা পড়ে রয়েছে মঞ্চ বাঁধার জন্য। আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে মঞ্চ বেঁধে রেখেছেন এই জন্য, যাতে পুজোর আগে নিশ্চয়ই যাতে চাকরি প্রার্থীরা এসে মঞ্চ না বাঁধতে পারে, চাকরিহারারা মঞ্চ না বাঁধতে পারে। কার্নিভাল করার জন্য তাদেরকেও তুলে দিতে হবে, আমার নাহলে কালো পতাকা দিয়ে রেখে দিতে হবে, প্রতিবার যেরকম হয়। এত কিছু ইস্যু থাকা সত্ত্বেও এটা কি ধরনের রাজনীতি চলছে? সেনার বিরুদ্ধে মানুষকে খেপাও, আমার মঞ্চ আমি ভেঙে দেবো, আমার নিজস্ব ন্যারেটিভে আমি চলবে, এটা কি ধরনের জিনিস চলছে? কোন জায়গায় দাঁড় করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে? দেখুন, এটা উনি ইচ্ছে করে করছেন এবং এটা নন ইস্যু নয়, এটাই ওনার কাছে ইস্যু। তার একটা বড় কারণ হচ্ছে যে এই মুহূর্তে ওনার বলা সবকটা কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। বাংলা ও বাঙালির কাছে এখন যদি উনি উন্নয়ন, সততার প্রতীক এই সমস্ত গল্পগুলো দেন, সেগুলো মানুষ আর বিশ্বাস করবে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইটাই একমাত্র ইস্যু যে ভাষাকে একটা রক্ষা কবচ হিসাবে ব্যবহার করে, এটা একটা বর্ম হিসাবে ব্যবহার করে বাঙালিকে ইউনাইটেড করবার চেষ্টা। দেখুন, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, বাংলা ভাষা নিয়ে যারা এত ভাবিত হবে তারা প্রথম আগে বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে উন্নতি করবার চেষ্টা করবে। আপনি বাংলা ভাষার সরকারি স্কুলগুলোতে গিয়ে ভিজিট করুন, অধিকাংশ স্কুল বন্ধ হয়ে গেছে, অন্তত 1000 প্রাইমারি এবং মাধ্যমিক লেভেলের স্কুল বন্ধ হয়ে গেছে বলে সরকারি হিসেব আছে। এছাড়া অধিকাংশ সরকারি কলেজগুলোতে ছাত্র ভর্তি হয় না বিভিন্ন কোর্সের ক্ষেত্রে, প্রাইভেট কলেজগুলোতে ভিড় বাড়াচ্ছে এবং বিভিন্ন কারণে ইংরেজি মিডিয়াম স্কুলের প্রতি মানুষের একটা আকর্ষণ বৃদ্ধি পেয়েছে এবং তৃণমূলের নেতাদের বাড়ির নতুন প্রজন্ম কম বেশি সকলেই ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ে, এগুলো সার্ভে করলে দেখা যাবে। ফলে এইখানে বলে বাংলা ভাষা নিয়ে যে কাণ্ড কারখানা করা হচ্ছে সেটা সম্পূর্ণ একটা ভণ্ডামি চলছে বলে আমি মনে করি, তার কারণ বাংলার কোনো উন্নতি হচ্ছে না। দ্বিতীয় কথাটা হচ্ছে, আপনি এই সেনাদের আক্রমণটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা হিসেবে দেখলে আমার মনে হয় একটু স্ট্র্যাটেজিক্যালি ভুল হবে। আপনাকে মাথায় রাখতে হবে, জাভেদ আখতার কলকাতায় আসতে পারলেন না, তার প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেল। তার কারণ জামিয়াত উলেমা-ই-হিন্দ বলে একটি অর্গানাইজেশন, তারা নাকি বলেছে যে উনি খুব একটা ভালো লোক না, উনি মানে ডেভিল, চিঠিতে নাকি লেখা আছে, সেজন্য ওনাকে আসতে দেওয়া যাবে না। আপনাকে মনে রাখতে হবে 2013 সালে সালমান রুশদি কলকাতা শহরে আসতে পারেননি। তার কারণ একই রকমভাবে তখনও এরকম কিছু ফতেয়া জারি করে দেওয়া হয়েছিল, যেহেতু সেই সময় তিনি স্যাটানিক ভার্সেসটা নিয়ে খুবই কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল, সেই কারণে তিনি আসতে পারেননি। আবার মাথায় রাখতে হবে, তাসলিমা নাসরিনকেও কিন্তু এই বাংলায় আসতে দেওয়া হয়নি। অতএব আপনি বুঝতেই পারছেন, এইগুলোকে মিলিয়ে ঝুলিয়ে যদি একটা জায়গায় আসি, একটা কমন ন্যারেটিভে কাজ করানো হচ্ছে। অথচ মুখ্যমন্ত্রীকে আপনি কিন্তু কোনোদিন শুনবেন না যে এইগুলো নিয়ে কথা বলেছেন, প্রতিবাদ করেছেন। বাক স্বাধীনতা নিয়ে এত কথা বলছেন, উনি ভুলভাল বিষ্ণু মাতা বলেন, উনি ভুলভাল সরস্বতীর মন্ত্র বলেন, ওনার দলের বিভিন্ন নেতা নেত্রীরা বিভিন্ন সময় শিবলিঙ্গকে নিরোধ পড়াও বলে যাচ্ছে তাইভাবে ব্লাসফেমাস কমেন্ট করেন, তারপরে তারা এমপি হয়ে বসেন। এটা হিন্দু ধর্মের মানুষের সহনশীলতা আছে বলেই এই ধরনের কাণ্ড কারখানাগুলো করছে, অন্য কোথাও করলে এটা করতে পারবে না। এরপরে আপনি মালদা মুর্শিদাবাদ নিয়ে এসেছেন, এই যে বলছেন না সেনারা নাকি দৌড়ে পালিয়ে যাচ্ছে, আপনারা একটু আরজিকরের আমলের ক্লিপগুলো দেখেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিভাবে মানুষের ঢল দেখে একেবারে আইপিএসরা দৌড় দিয়েছিল, সে সময় কিভাবে কবাডি খেলা হচ্ছিল ওইখানে আরজিকরের সামনে, সেই রাতের কথাগুলো মনে রাখুন। দ্বিতীয় কথা, এই যে সেনাদেরকে কথা বলছে, এটা একটা স্ট্র্যাটেজিক অবজেক্টিভ আছে। আমার কনক্লুডিং রিমার্কটা বললে আপনি বুঝতে পারবেন। দীর্ঘদিন ধরে আপনি দেখুন, এটা সেনা আজকে প্রথম নয়, এর আগে প্রথমে বলা হলো বিচার ব্যবস্থাটা বিজেপির হয়ে গেছে, সেই নিয়ে বিতর্ক হলো, কোনো সমাধান পাওয়া গেল না। তারপরে বলা হলো নির্বাচন কমিশন সিস্টেমটা এটা ফেল করে গেছে। মানে ক্রমাগত আপনি যদি দেখেন যে ভারতবর্ষের গণতান্ত্রিক সিস্টেমের যে কোনো পিলারকে একটা কন্ট্রোভার্সিয়াল জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হলো। কখনো রাষ্ট্রপতিকে প্রশ্ন করা, কখনো ইলেকশন কমিশনকে নালিফাই করে দেওয়া, কখনো কোর্টকে ইন কোয়েশ্চেন ফেলে দেওয়া, সব কিছু দিয়ে এমন একটা ইমেজ তৈরি করবার চেষ্টা যে মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন এবং বাংলার বিধানসভায় তৃণমূল কংগ্রেস যা করছে সেটাই একমাত্র ঠিক, আর সারা ভারতবর্ষে যা হচ্ছে সব ভুল হচ্ছে। অথচ এই মুখ্যমন্ত্রী তিনি এমন একজন প্রাতিষ্ঠানিক পদে বসে থাকার পরেও একটা জঙ্গি সংগঠন থেকে যখন তাকে ওপেন আহ্বান জানানো হয়, আসুন আমাদের সাথে মার্চ করে যান, ভারতবর্ষ থেকে আপনারা মুক্ত হয়ে আসুন, আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করি। ফলে আপনারা যেটাকে নন ইস্যু ভাবছেন, আমি মনে করছি এটা একটা বৃহত্তর ইস্যু, ভারতবর্ষের কনস্টিটিউশনাল ইমার্জেন্সির দিকে নিয়ে যাওয়ার একটা ইস্যু।
সমস্ত ভারতবর্ষের সাংবিধানিক প্রেক্ষাপটগুলোকে প্রশ্নের মুখে এনে একমাত্র আমি একমাত্র একা এবং অদ্বিতীয় আমি যা বলছি সেটাই ঠিক এবং ভারতবর্ষের কোনো আইন শৃঙ্খলা নেই, অতএব আমি বাংলাদেশের সাথে জুড়ে যাই, এইরকম একটা যেন বার্তা, একটা ইঙ্গিত, একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার চেষ্টা হচ্ছে বলে আমার মনে হয়। মারাত্মক অভিযোগ, একটা মারাত্মক ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার চেষ্টা চলছে বারবার বিভিন্ন সময় সরাসরি সেনার বিরুদ্ধে, সেই জন্য এত অ্যাগ্রেসিভ মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবর আমি বললাম না যে আধা সামরিক জওয়ান হোক, ইলেকশনের ডিউটিতে আসা জওয়ান হোক, বিএসএফ হোক, সেনা হোক, কোনো কিছু বাদ রাখছেন না এবং পাড়ায় পাড়ায় ক্যাম্প করে করে প্রতিবাদ কর্মসূচি করার চেষ্টা করছেন। লোক খেপানোর কাজ, কাশ্মীর বানাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলাকে ভারত থেকে আলাদা করতে চান। সবসময় বলেন তিনি ভারতের যে আইন চলবে পশ্চিমবঙ্গে তা চলবে না। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।